স্বাস্থ্য দুরন্তমন। কথায় বলে একজন সুস্থ প্রজা একজন রুগ্ন রাজার চাইতে অনেক সুখী। আমরা চাই পরিবারের সকলে সুস্থ থাকুক। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর থাইরয়েড সমস্যা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শিশু ও শিশু হরমোন বিশেষজ্ঞ ডাক্তার নাদিরা রহমান। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপা, থাইরয়েডের কথা এখন অনেক শোনা যায়, এই রোগ সম্পর্কে যদি একটু বলতেন। থাইরয়েডটা হচ্ছে আমাদের গলার সামনে প্রজাপতির মতো একটা গ্রন্থি আছে, গ্ল্যান্ড আছে এই জায়গাটায়। এখান থেকে হচ্ছে থাইরয়েড হরমোন বের হয় এবং এই হরমোনটা হচ্ছে শারীরিক সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। আমার কতটুকু খাবার হজম হবে, আমি কতটুকু গ্রোথ হব, এই মেটাবলিজম যেটা বলে আর কি, মেটাবলিজমে প্রত্যেকটা জিনিসের মেটাবলিজমে এই হরমোনটা লাগে এবং যখনই এই মেটাবলিজমটা আমাদের বাধাগ্রস্ত হয় হরমোনের অভাবে, তখন হচ্ছে গিয়ে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়, যেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি, যে হরমোনের কম হওয়ার জন্য। অথবা যদি কোনো কারণে সে হরমোনটা অনেক বেশি তৈরি হয়, তখনও কিছু কিছু আমাদের মেটাবলিক সমস্যা হয়, অতিরিক্ত মেটাবলিজম হয়ে যায়, অতিরিক্ত হজম হয়ে যায় সব কিছু, সেই অসুখটাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম। সুতরাং হচ্ছে পরিমিতভাবে থাইরয়েড হরমোন তৈরি হওয়ার মাধ্যমেই হচ্ছে মানুষ আসলে সুস্থ থাকে। জি, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা রিলিজ হচ্ছে থাইরয়েড, সেটা কমে গেলেও অসুবিধা, বেড়ে গেলেও অসুবিধা। জি, ওটাকে আসলে বলে থাইরক্সিন। হরমোনটার নাম আসলে থাইরক্সিন। এটা কমে গেলেও অসুবিধা, বেড়ে গেলেও অসুবিধা। বড়দের তো থাইরয়েডের সমস্যা হয়, কিন্তু শিশুদেরও কি থাইরয়েডের সমস্যা হয়? শিশুদের থাইরয়েড সমস্যা হয় এবং ওটা বড়দের থেকেও আরও খারাপ। এখানে সমস্যাটা দুইভাবে হয়। একটা হচ্ছে জন্মগতভাবে যদি একটা থাইরয়েড সমস্যা নিয়ে আসে, তখন একরকম সমস্যা হয়। অথবা ধরেন একটা সময় পর্যন্ত ঠিক মতো থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড তৈরি হলো, মোটামুটি একটা গ্রোথ হলো, একটা সময় গিয়ে সারের সমস্যা তৈরি হলো, কম সিক্রেট হওয়া শুরু করলো, তখন গিয়ে আরও কিছু সমস্যা তৈরি হয়। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে আসলে থাইরয়েডটা খুবই জরুরি প্রপারলি বেড়ে ওঠার জন্য এবং ঠিক সময় মতো লম্বা হওয়া বা সব কিছু, প্রত্যেকটা বুদ্ধি বিকাশ, প্রত্যেকটা জিনিসের উপর থাইরয়েক্সিন হরমোনটা লাগে। কোনো শিশুর যদি হরমোনের ঘাটতি থাকে, সেক্ষেত্রে কি কি লক্ষণ প্রকাশ পায়? এক্ষেত্রে আসলে এটা আমরা দুই ভাগে ভাগ করি। যদি একটা বাচ্চা জন্মগতভাবেই হচ্ছে থাইরয়েডের ঘাটতি নিয়ে বাচ্চাটা জন্ম হয়, সেক্ষেত্রে আমরা বাচ্চাটার ক্ষেত্রে আমরা প্রাইমারি একটা লক্ষণ, যেটা বাবা মা ম্যাক্সিমাম সময় মিস করে যায়, জন্মের প্রথম 3 দিনের মধ্যে বাথরুম হওয়াটা, পায়খানা হওয়াটা প্রথম 3 দিনের মধ্যে হতেই হবে। এবং যে জন্ডিস, একটা জন্মগত যে জন্ডিসটা, নিউনেটাল জন্ডিস আমরা বলি, সেটা সহজে ভালো হয় না। এটা হচ্ছে একদম প্রথম 1 মাসের মধ্যে লক্ষণ এই দুইটা। এবং এই বাচ্চাটা অতিরিক্ত ঘুমায় এবং খুব কান্না শব্দটা খুব আস্তে হয়। এবং ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে বাচ্চাটার নাভিটা বাইরের দিকে আছে, বাচ্চার চামড়াটা খসখসে হয়, যেটা বাবা মারা আসলে বুঝতেই পারে না। বাবা মারা প্রাইমারিলি বুঝতে পারবে বাথরুম দেরি করে হওয়া, জন্ডিস ভালো না হওয়া, বাচ্চা অতিরিক্ত ঘুমানো, এবং সে বাচ্চাগুলো খায়ও কম ঘুমানোর জন্য খায়ও কম। এইটা হচ্ছে কি, যেটা আমরা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলি, সেটার লক্ষণ হচ্ছে প্রথম 1 মাসে কয়টা আসবে। পরবর্তীতে 3 মাসের সময় যখন যে বাচ্চাটা ঘাড় সোজা শক্ত হওয়ার কথা, ঘাড় শক্ত হলে বাচ্চাটা উল্টাতে পারার কথা, এই জিনিসগুলো পারে না। ওদের ঘাড় শক্ত হওয়া, বসা, দাঁড়ানো, তারপরে কথা বলা, সব কিছুই দেরি করে হয়। এবং বুদ্ধিবৃত্তিক যে ডেফিসিয়েন্সিটা থেকে যায়, যে বাচ্চাটা জন্মগতভাবে থাইরয়েডের সমস্যা থাকে, এই বাচ্চা থেকে আমরা পরবর্তীতে হরমোন সাপ্লিমেন্টেশন দিয়ে যদি বাচ্চাটা শারীরিক বৃদ্ধিটাকে আমরা ঠিক করে আনতেও পারি, বুদ্ধিবৃত্তিক গ্রোথ কিন্তু সেই জায়গাটাই থেমে যায়। এই বাচ্চাগুলো খুব একটা বুদ্ধিমান হয় না। এই জন্য জন্মগতভাবে থাইরয়েডের সমস্যা খুব প্রাথমিকভাবে আর্লি ডিটেকশন হওয়াটা খুব জরুরি। কি কি কারণে শিশুদের এই থাইরয়েডের সমস্যাটা হতে পারে? যেটা আমি আগে বললাম, যে কম তৈরি হওয়া, বেশি তৈরি হওয়া। কম তৈরি হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যেটা জন্মগতভাবে হয়তো থাইরয়েড গ্ল্যান্ডটা নাই, অথবা আছে এই লোকেশন, এই জায়গাটা ছাড়া অন্য কোনো জায়গায় আছে শরীরে, যেটা ইকটপিক থাইরয়েড বলি। তো একটা জিনিস প্রপার জায়গায় না থেকে যদি ইমপ্রপার জায়গায় থাকে, সেখান থেকে তোর কাজ তো ঠিক মতো হবে না। হ্যাঁ, এটা আরেকটা জিনিস হাইপোপ্লেশিয়া অ্যাপ্লাসিয়া যেটা বলি আর কি, যদি হয় নাই অথবা আছে খুব ছোট হয়ে গ্ল্যান্ডটা আছে, যেটা প্রপারলি ওই হরমোনটা তৈরি করতে পারছে না, এইগুলো কারণে হরমোনের ঘাটতি হতে পারে।
আরেকটা হতে পারে মায়ের যদি থাইরয়েডের সমস্যা থাকে, যেটা আমরা অ্যান্টিবডি বলি আর কি, অ্যান্টিবডিটা বাচ্চার মধ্যে ট্রান্সফার হয়ে যায়, বাচ্চার মধ্যে চলে আসার জন্য সেই বাচ্চাগুলোরও দেখা যায় থাইরয়েডের সমস্যা থাকতে পারে। মোটামুটি জন্মের পরে হচ্ছে সে ঠিক থাকে, আমরা বাবা মারা বুঝবে তখন যখন হঠাৎ করে 5-6 বছরের বাচ্চা হঠাৎ করে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে কম, সারাদিন বসে থাকে, সে হচ্ছে ঘুমায় বেশি, এরকম যদি কোনো লক্ষণ দেখা যায় পরবর্তীতে, জি, তখন বোঝা যায় যে ওই বাচ্চাটা হয়তো থাইরয়েডের সমস্যা হতে পারে। আপা আপনি বললেন যে মার যদি অ্যান্টিবডি থাকে, থাইরয়েডের সমস্যা কি বংশগত? থাইরয়েডের সমস্যা অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে বংশগত। মায়ের যদি থাকে সেটা বাচ্চার মধ্যে ট্রান্সফার হতেও পারে, আবার নাও হতে পারে। একেবারে মায়েরই সব দোষ এরকম বলা যাবে না, আসলে হতেও পারে নাও হতে পারে। এটা অনেকগুলো কারণের একটা কারণ। আর যদি কোনো কারণে সে জন্মগতভাবেই ওর গ্ল্যান্ডটা ছোট থাকে, এগুলো আসলে মায়ের থেকে আসে না, এটা জন্মগতভাবেই ছোট হয়ে আসে। আপা আপনি বলেন মায়ের থাইরয়েডের সমস্যা হলে সন্তানেরও থাইরয়েডের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে গর্ভাবস্থায় কি বোঝা সম্ভব? না, গর্ভাবস্থা আসলে এটা বোঝা সম্ভব না। তবে গর্ভাবস্থা আমরা যেটা করতে পারি, মায়ের থাইরয়েডের আমাদের গর্ভাবস্থায় মাকে প্রপারলি আমাদের থাইরয়েড হরমোন সাপ্লিমেন্টেশন প্রপারলি দিয়ে রাখতে হবে। কারণ হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চার গ্ল্যান্ডটা কিন্তু কাজ করে না, এই গ্ল্যান্ড কাজ করা শুরু করে জন্ম হওয়ার পর থেকে। গর্ভাবস্থা মা থেকেই সমস্ত থাইরক্সিন হরমোনটা বাচ্চার শরীরে যায়। সেক্ষেত্রে মায়ের থাইরয়েডের লেভেলটা নর্মাল রাখা গর্ভাবস্থা খুবই জরুরি। বাচ্চাটা হয়ে যাওয়ার পর, যেটা আগে আপনি বললেন যে থাইরয়েড স্ক্রিনিং করা, যেটা হচ্ছে উন্নত বিশ্বে করে, হওয়ার 5 থেকে 7 দিনের পর, প্রথম 5 দিনের মধ্যে কিন্তু আমরা থাইরয়েড স্ক্রিনিংটা করি না, কারণ প্রথম 5 দিনে মায়ের থাইরক্সিন বাচ্চার শরীরে থাকে, যার কারণে আমাদের একটা ফলস ইমপ্রেশন দেয়। এই জন্য প্রথম 5 দিন যখন হয়ে যায়, ওনার সেকেন্ড উইকে গিয়ে, বাচ্চার জন্মের 2য় সপ্তাহে গিয়ে বাচ্চার থাইরয়েডের লেভেলটা আমরা দেখি। সেক্ষেত্রে একদম প্রপারলি বোঝা যায় যে এই বাচ্চাটা থাইরয়েডের অভাব আছে কি নাই। কোনো শিশুর থাইরয়েডের সমস্যা হলো আর এই লক্ষণগুলো প্রকাশ পেল, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি? চিকিৎসা হচ্ছে হরমোনটা শরীরে তৈরি হচ্ছে না, আমরা বাড়ি থেকে হরমোনটা দিয়ে দিচ্ছি, এতটুকুই। সেক্ষেত্রে কি ডাক্তারের কাছে যেতে হবে? হ্যাঁ, ডাক্তারের কাছে তো যেতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, চিকিৎসাটা হচ্ছে গিয়ে হরমোন তৈরি না হওয়া, সেই হরমোনটা ওনার কাছে দিয়ে দাও, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে আনলে আমরা হচ্ছে টেস্ট করে আমরা বুঝি যে হরমোনের সমস্যা, তখন আমরা ওই বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী প্রপার ট্রিটমেন্টটা দিয়ে দিই। এবং এটা অন্যান্য ওষুধের মতো না যে আমি দিয়ে দিলাম, এটা সারা জীবন ধরে খেতেই হবে একই ডোজে। প্রত্যেকটা ওজনের সাথে সাথে, বয়সের সাথে সাথে এই ডোজ উঠানামা করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে শুধু ওষুধ শুরু করাও না, একেবারে ডাক্তারের সাথে কানেক্টেড থাকতে হবে। ডাক্তার যখন যে সময় আসতে বলবে সেই সময় এসে আপনার হচ্ছে চিকিৎসাটা নিতে হবে। আপা, জন্মের সময় শিশুর থাইরয়েডের কোনো সমস্যা ছিল না, কিন্তু পরবর্তীতে কি শিশুর কোনো থাইরয়েডের সমস্যা হতে পারে? জি, এটা যে কোনো সময় যে কোনো শিশুর হতে পারে। হ্যাঁ, তো সেটার জন্য আসলে ওই যে মাকে একটু যেই প্রবলেমগুলো নিয়ে মারা সাধারণত আসে, থাইরয়েডের সমস্যা, একটা বাচ্চা একদম ভালো বাচ্চা, সব কিছু ভালো, হঠাৎ করে একটু মুটিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন না যে সে অনেক বাইরে খাবার খাচ্ছে, হঠাৎ করে মুটিয়ে যাচ্ছে, কোনো কাজে আগ্রহ পাচ্ছে না, হঠাৎ করে তার অ্যাটেনশন কমে গেছে, কনসেন্ট্রেশন কমে গেছে পড়াশোনা, মা এই কমপ্লেনগুলো করে, অতিরিক্ত ঘুমাচ্ছে, একটু পাফি, মোটা হয়ে যাওয়া। তারপরে আরও কিছু যেটা হয়, যে এটা আমরা কিছু রোগী পাই যে বয়সের আগে হচ্ছে বয়ঃসন্ধি চলে আসা, এইটাতেও হচ্ছে থাইরয়েডের সমস্যা থেকে এরকম হতে পারে। এই ধরনের, এবং বাসার সবার গরম লাগছে, ওর শীত লাগছে, ও কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে, আরও কিছু লক্ষণ দেখলেও আমরা সন্দেহ করতে পারি আমার বাচ্চা থাইরয়েডের সমস্যা আছে। তার মধ্যে আরেকটা হচ্ছে গিয়ে লম্বা না হওয়া। হ্যাঁ, লম্বা না হওয়া এবং কোষ্ঠকাঠিন্য হওয়া, বাথরুম শক্ত হওয়া, তো এগুলা হচ্ছে পরবর্তীতে থাইরয়েডের সমস্যার লক্ষণগুলা। তো এই ধরনের লক্ষণে যে কোনো একটা যদি থাকে, ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আবার শিশুর থাইরয়েডের সমস্যার সাথে কি মানসিক বিকাশের কোনো সম্পর্ক আছে? ভীষণ রকম সম্পর্ক আছে, এবং সেটা হচ্ছে গিয়ে জন্মের পরে যে থাইরয়েডের সমস্যা। কারণ আমরা তো জানি যে ব্রেইন ডেভেলপমেন্ট, যেটা আমরা বলি, ব্রেইন ডেভেলপমেন্ট আসলে 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে শুধুমাত্র আমরা এনভায়রনমেন্ট থেকে, বাচ্চারা পরিবেশ থেকে দেখে দেখে শেখা, কিন্তু ওই ব্রেন ডেভেলপমেন্ট 3 বছরের মধ্যে যদি থাইরয়েডের সমস্যা হয় জন্মের পরে, এবং সেটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না হয়, এই বাচ্চাগুলোর আইকিউ কম হয়। কি, এটা হচ্ছে যদি প্রথম 3 বছরের মধ্যে থাইরয়েডের সমস্যা থাকে। আর তারপরে যে সমস্যাটা,
সেক্ষেত্রে ওই যেটা বললাম আমি, স্কুল পারফরমেন্সটা কমে যায়, মনোযোগ থাকে না, পড়াশোনা মনে থাকে না, শর্ট টার্ম মেমোরি হয়, পরিবেশেও হচ্ছে গিয়ে খুব বেশি কনসেন্ট্রেট করতে পারে না। এবং যেহেতু হচ্ছে গিয়ে এটা মেটাবলিজমের উপরে খুব বেশি এফেক্ট করে, থাইরয়েডের সমস্যার জন্য মেটাবলিজমটাও কম হয় এবং বাচ্চা কোনো কিছুতেই কোনো এনার্জি পায় না। আপা, আমরা শুনে থাকি যে উন্নত বিশ্বে শিশু জন্মের পরেই থাইরয়েডের পরীক্ষা করা হয়। আমাদের দেশেও কি এই ধরনের পরীক্ষা করা হয়? না, সেভাবে করা হয় না, কারণ পরীক্ষাটা আসলে ব্যয়বহুল। কিছু কিছু সেন্টারে করা হয়, কিন্তু ইন জেনারেল যেমন উন্নত বিশ্বে প্রত্যেকটা বাচ্চার হচ্ছে জন্মের সময় থাইরয়েড স্ক্রিনিং করে ফেলা হয়। এটা আসলে আমাদের দেশে ওভাবে হয় না, এটা ব্যয়বহুল পরীক্ষা এবং আমাদের দেশে পপুলেশন লোড অনেক বেশি, জি, সেইভাবে আসলে করা হয় না। আপা, আপনি থাইরয়েড হরমোন কমে গেলে অনেক সমস্যার কথা বললেন। থাইরয়েড হরমোন বেড়ে গেলেও কি এই ধরনের সমস্যা হতে পারে? হরমোন কমে গেলে যে লক্ষণগুলো হয় তার জাস্ট উল্টা লক্ষণগুলো হয় আর কি। হ্যাঁ, তবে থাইরয়েড হরমোন কমে যাওয়া যতটা কমন অসুখ, বেড়ে যাওয়াটা অতটা কমন না বাচ্চাদের ক্ষেত্রে। তো লক্ষণগুলো কি কি হয়, যে বাচ্চাকে ঠিকঠাক মতো খাওয়ানো হচ্ছে কিন্তু বাচ্চার ওজন বাড়ছে না। যেটা হাইপোথাইরয়েড যেটা সেখানে আমরা পাই হচ্ছে বাচ্চা মুটিয়ে যায়, মুটিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে উল্টা, শুকিয়ে যাচ্ছে, ওজন বাড়ছে না, বাচ্চা শুকিয়ে যাচ্ছে। ওখানে হয় হচ্ছে পায়খানা মানে কোষ্ঠকাঠিন্য হয়, এখানে হচ্ছে পাতলা পায়খানা হয়। আচ্ছা। এবং বাচ্চা হচ্ছে অস্থিরতা, বুক ধরফর করা, অতিরিক্ত ঘামা, বাসার সবার হচ্ছে ঠান্ডা লাগছে, ও হচ্ছে গায়ে কাপড় রাখছে না, ওর গরম লাগছে, এইগুলা মোটামুটি যদি যখন দেখা হয় তখন ধরা যায় যে বাচ্চার হয়তো অতিরিক্ত হরমোন তৈরি হচ্ছে। এটা তা না যে একটা বাচ্চা শুকিয়ে যাচ্ছে তার প্রাথমিকভাবে আমরা ধরবো যে ওর থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে, কারণ এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই আনকমন। তো বেড়ে গেলে আসলে এই ধরনের সমস্যা হতে পারে। এর চিকিৎসা পদ্ধতিটা কি? এই বাচ্চাগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিই, মানে থাইরয়েড যাতে কম কাজ করে এ ধরনের কিছু আমরা মেডিসিন দিই, যার কারণে থাইরয়েডটা একটু কম কাজ করবে, ওর হরমোন বডি থেকে একটু কম তৈরি হবে না, যতটুকু প্রয়োজন অতটুকু তৈরি হবে, তাতে হচ্ছে ওর বডি ফাংশন ঠিকঠাক মতো কাজ করবে আর কি। আপা, আপনি থাইরয়েড কমে গেলে বা বেড়ে গেলে এগুলোর ক্ষেত্রে যে চিকিৎসার কথা বললেন, সেক্ষেত্রে চিকিৎসা নেওয়ার পরবর্তী সময়ে পুরোপুরিভাবে কি সুস্থ হয়ে যায় শিশু? এটা আসলে নির্ভর করে চিকিৎসাটা আপনি কখন শুরু করেছেন তার উপরে। যদি একটা বাচ্চার জন্মগতভাবে থাইরয়েডের সমস্যা থাকে, তাকে যদি জন্মের 1 মাসের মধ্যে আপনি চিকিৎসাটা শুরু করেন এবং তাকে একদম অ্যাডহারেন্স টু ট্রিটমেন্ট যেটা বলি আমরা, একদম হচ্ছে গিয়ে সময় ডাক্তারের কাছে সময় মতো যাওয়া, ঠিক মতো বয়সের সাথে সাথে ওষুধটাকে অ্যাডজাস্ট করা, এগুলো যদি মেনটেন করা যায়, এই বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকে, সারা জীবন একদমই নর্মাল একটা মানুষ হয়ে যায়, শুধুমাত্র ওষুধটা কন্টিনিউ করতে হয়। জি, কারণ হচ্ছে প্রথম 1 মাস হচ্ছে খুবই ভাইটাল একটা টাইম ব্রেন ডেভেলপমেন্টের জন্য। তার পরবর্তীতে যদি দেখা যায় যে এই বাচ্চাটার চিকিৎসাটা 3 মাস পরে শুরু হয়েছে, তখনই দেখা যায় কোথাও না কোথাও আইকিউ লেভেলে সমস্যা থাকে। আরও পরে যদি চিকিৎসা শুরু হয় তখন দেখা যায় এই বাচ্চাটার গ্রোথটাও হ্যাম্পার হয়ে যায়। জি। হ্যাঁ, তো এই জন্য সময়টা খুবই জরুরি, যে কোন সময় চিকিৎসাটা, কোন সময় সমস্যাটা ধরা পড়লো এবং কোন সময় চিকিৎসাটা শুরু হলো। আপা, এটা তো জন্মগত থাইরয়েড সমস্যার চিকিৎসা বললেন। জন্মের পরবর্তীতে যদি থাইরয়েডের সমস্যা হয়, সেক্ষেত্রে আসলে কতদিন বা চিকিৎসা পদ্ধতিটা কিরকম হবে? আচ্ছা, জন্মের পরবর্তীতে যদি পরবর্তীতে আর কি, যদি যে কোনো সময় জীবনে থাইরয়েডের সমস্যা শুরু হয়, সেটা আসলে 5 বছরের পরে যদি শুরু হয়, সেটা মোটামুটি হচ্ছে থাইরক্সিন ওষুধটাতে কন্ট্রোলে থাকে, খুব একটা হ্যাম্পার করে না লাইফে। হ্যাঁ, আর হচ্ছে ওই একই কথা যে একদম সময় মতো ডাক্তারের কাছে যেতে হবে, সময় মতো হচ্ছে গিয়ে ওষুধ খেতে হবে, এবং এটার কিছু স্পেসিফিক টাইম থাকে, আমরা সকালবেলা খালি পেটে খেতে বলি, কারণ হচ্ছে খাবারের সাথে মিক্স হয়ে গেলে ওষুধের এফিকেসি কমে যায়। হ্যাঁ, তো এই যে কিছু নিয়ম, সেই নিয়মগুলো মেনটেন করে আজীবনই মাকে, আমরা যেটা চ্যালেঞ্জ ফিল করি যে মারা একটা সময় গেলে মনে করে যে আমার বাচ্চা তো ভালোই গ্রোথ হয়েছে, আমার এখন আর খাওয়ানোর দরকার নাই, বা প্রতিদিন খাওয়ার দরকার কি, 1-2টা দিন আমরা বাদ দিই, এগুলো করা যাবে না। যখনই এই জায়গাটাতে আপনি গাটা ছেড়ে দিবেন তখনই বাচ্চার সমস্যা হবে। এই জন্য এটাই সবচেয়ে জরুরি যে সময় মতো সঠিক পরিমাণে আজীবন চিকিৎসাটা কন্টিনিউ করা। আপা, খাবারের সাথে থাইরয়েড হরমোন কমে যাওয়া বা বেড়ে যাওয়ার কি কোনো সম্পর্ক আছে, বা এমন কোনো বিধিনিষেধ আছে কি? খাবারের সাথে সম্পর্ক আছে,
যে আমাদের থাইরয়েক্সিন যে হরমোনটা তৈরি হয় সেটা তৈরি হওয়ার জন্য আয়োডিন লাগে। তো সেই আয়োডিনটার অভাবে হচ্ছে আগে দেখা যেত যে থাইরয়েডের সমস্যা, যেটাকে আমরা বাংলায় ঘ্যাগ রোগ বলতাম। তো এখন হচ্ছে সরকারিভাবে, সরকারি পলিসির কারণে আমাদের বাণিজ্যিকভাবে যে লবণগুলো তৈরি করা হয় সবগুলো লবণে আয়োডিন দিয়ে দেওয়া হয়, যার কারণে আয়োডিনের অভাবজনিত গলগণ্ড রোগ, যেটা থাইরয়েড রোগ, এটা থেকে আমরা মোটামুটি এখন ওভারকাম করে ফেলেছি। হ্যাঁ, তো সেভাবে আসলে খাওয়ারের সাথে সম্পর্ক নয়। তবে যেটা বলা হয় যে সিক থাইরয়েড, যে থাইরয়েড গ্ল্যান্ডটা অলরেডি অসুস্থ, যেটা ঠিকমতো হরমোন তৈরি করতে পারছে না, এই পেশেন্টগুলোকে একটু ওই যে গয়ট্রোজেন বলে, কিছু খাবারে গয়ট্রোজেন থাকে, যেমন আমাদের ফুলকপি, বাঁধাকপি, মাটির নিচে তৈরি হওয়া খাবার, মূলা, এই জিনিসগুলো একটু কম খাওয়ানো বা অ্যাভয়েড করতে বলা হয়। তো তার মানে এটা না যে এটা খেলে হবে, একটা সুস্থ বাচ্চার কখনো এগুলো খেলে হবে এইরকম না, কিন্তু যে বাচ্চাটার থাইরয়েড গ্ল্যান্ড অলরেডি অসুস্থ সেই বাচ্চাদের একটু এই খাওয়াগুলো অ্যাভয়েড করাটা ভালো। আপা, কোনো শিশুর যদি থাইরয়েডের সমস্যা হয় এবং সেক্ষেত্রে যদি সঠিকভাবে চিকিৎসা না হয়, তখন কি ভবিষ্যতে কোনো জটিল আকার ধারণ করতে পারে? জি, সেটা তো পারি, কারণ থাইরয়েডের সমস্যাটা তো হচ্ছে গিয়ে বিকাশের প্রত্যেকটা স্টেপেই লাগে। জন্মগতভাবে হলে হচ্ছে ঠিকমতো বাড়বেই না, সে বাচ্চা বড় হবে না, বসবে না, দাঁড়াবে না, হাঁটবে না, কথাও বলবে না, এরকম যদি জন্মগতভাবে হয়। আর জন্মের পরবর্তীতে যে থাইরয়েডের সমস্যাগুলো হয়, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি একটু লেট চাইল্ডহুডে যেটা হয়, সেখান থেকে আসলে ওইটা বয়সন্ধি ঘটিত কিছু সমস্যা হয়। ডিলেড পিউবার্টি আমরা যেটা বলে, হয় আগে চলে আসতে পারে অথবা দেরি হতে পারে, দুইটা যে কোনো একটা হতে পারে। শিশুর যেন থাইরয়েডের সমস্যা না হয় সেক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি? আচ্ছা, সেক্ষেত্রে সতর্কতার মধ্যে হচ্ছে আমাদের একটা থাইরয়েড স্ক্রিনিং টেস্ট করে নিতে হবে। জন্মের পরে করতে পারলে খুবই ভালো, জন্মের প্রথম মাসের মধ্যে করে ফেলতে পারলে, মানে দ্বিতীয় সপ্তাহের পর যে কোনো এক সময় করে নেওয়া। তারপরে হচ্ছে যেই বাচ্চাগুলোর মা হচ্ছে থাইরয়েডের সমস্যা আছে, এই বাচ্চাগুলোকে 5 বছরের পর থেকে, স্পেশালি মেয়ে বাচ্চাদের 5 বছর বয়সের পর থেকে প্রতি বছরে একবার করে থাইরয়েড স্ক্রিনিং করে নেওয়া উচিত। আপা, আজকে আমরা থাইরয়েডের সমস্যা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আশা করি এগুলো আমাদের কাজে লাগবে। বাবা মায়ের উদ্দেশ্যে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন। বাবা মার উদ্দেশ্যে আমার বলা একটাই, যে আপনারা একটু সচেতন হন। যদি কোনো বাচ্চা, আপনার সম্পূর্ণ ভালো বাচ্চা, হঠাৎ করে স্কুলের পারফরমেন্স খারাপ হচ্ছে, ওকে বকাঝকা না করে আগে একটু চিন্তা করে নেবেন ওর হচ্ছে হরমোনের কোনো সমস্যা হচ্ছে কি না। এবং যখন এই ধরনের, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো, এই ধরনের কোনো লক্ষণ আপনার বাচ্চার মধ্যে দেখতে পারবেন, একেবারেই কোনো দেরি না করে সাথে সাথে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ হচ্ছে প্রত্যেকটা মিনিট, থাইরয়েডের সমস্যা, থাইরয়েডের হরমোন ডেফিসিয়েন্সি, প্রত্যেকটা মিনিট হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি একটু দেরি করবেন, আপনার বাচ্চারই হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সচেতন হওয়াটা খুব জরুরি। জি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজ এ পর্যন্তই। কথা হলো শিশুর থাইরয়েডের সমস্যা নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।